ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছে আসি। আমার একটি শিরোনাম ছিল যে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, তথ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। আমি সেই প্রসঙ্গে একটু জানতে চাইব, জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় বিজয় নিয়ে বিএনপি যখন আসলে সরকারের গঠনের পথে, ঠিক তখন আলোচনায় আসে যে এই রাষ্ট্রপতি থাকছেন কি থাকছে না। আজকের যে তথ্যটি আসলে জানলাম তার মধ্য দিয়ে কি সেই বার্তাটা স্পষ্ট হলো যে এই রাষ্ট্রপতি থাকছেন? আপনার কাছে কি বার্তা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে বোধহয় সালাউদ্দিন সাহেব এটা বলছিলেন যে রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন। সো ব্যক্তি না, এখানে ইনস্টিটিউশন থাকবেন এবং ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছেন। যদি দুইটা কথা ঠিক হয় তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেলবেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলে না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের তিনটা প্রতিষ্ঠান। এক নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আওয়ামী লীগ? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি যদি 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনও তার প্রমাণিত হয়নি। তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরাও তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরায় দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি দুইটা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরায় দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি? তাহলে এই 300 জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা না হলে রাখলামই, ভোট করলেন কিভাবে? আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এবং যেটাই বলি ইয়াটা আমার কি, তাল গাছটা আমার। শরীফ ভাই, আপনি এই বিষয়ে কথা বলতে চাইবেন কিনা? একই প্রসঙ্গ নিয়ে যদি আপনার কাছে কথা বলি, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছে এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। যেমনটি এএসএম শাহরিয়ার কবির তিনি বলছিলেন যে সংবিধানে যদি 300 এমপিকে রাখি, রাষ্ট্রপতিকে না রাখি, এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে, মানে এটা স্পষ্ট বার্তা আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। গণ অভ্যুত্থানের পেছনে কতগুলো কারণ ছিল এবং কতগুলো প্রত্যাশাও ছিল। কারণের জায়গাটা কি? কারণের জায়গাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন নির্বাচিত সরকারের অনুপস্থিতি, ভোট ব্যবস্থাকে জালিয়াতির মধ্য দিয়ে শেষ করে ফেলা ইত্যাদি ইত্যাদি। যাকে সামনে রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে থাকবেন কি থাকবেন না, এটি প্রথমত তার একটা বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে, আপনি এই ব্যাখ্যা, এই বক্তব্যগুলো আনতে পারতেন তখন, যদি আপনি 5 আগস্টের পরে আপনার যে সুযোগটা ছিল, আপনি সংবিধানকে স্থগিত করতেন, সংবিধানকে যদি বাতিল করতেন, তাহলে আপনি আপনার মতো করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি এই জায়গাগুলোকে সেট করতে পারতেন। আপনি সেটি করেননি, এবং না করে আপনি গাছের উপরেরটাও খেতে চেয়েছেন, তলেরটাও কোড়াতে চেয়েছেন। আমাদের এই সময়কালে সব কিছুকে বাতিল করে নতুন কিছু নির্মাণের পক্ষে, এবং প্রতিনিয়ত আপনি শুনবেন আমাদের একজন তাত্ত্বিক দার্শনিক
ফরাদ মাজহার, তিনি কিন্তু এই কথাটাই বলেন যে আমরা একটা বিপ্লবী সরকার কায়েম করতে পারলাম না, পুরো ব্যবস্থাটাই ছিল অবৈধ এবং সেটিকে আমরা কন্টিনিউ করলাম। অথচ তিনি কিন্তু তার স্ত্রীকে ওই যে অবৈধ যে ব্যবস্থাপনার কথা উনি বলছেন, যেটাকে রিপেয়ার করার সুযোগটা ছিল, রিবিল্ড করার সুযোগটা ছিল, সেই সুযোগটা তিনি গ্রহণ না করে তার স্ত্রীকে কিন্তু সেখানে মন্ত্রী বানিয়েছেন। অর্থাৎ আমি যখন আমার হাতে কলম থাকছে আমি আমার মতন করে লিখছি, আমার সামনে যখন মাইক থাকছে আমি আমার মতো করে বলছি, কিন্তু যখন সুবিধার জায়গাটা আসছে তখন কিন্তু আমি সুবিধাটা গ্রহণ করছি। আমি কিন্তু বলছি না যে না, যেহেতু এই ব্যবস্থাটাকে আমি ওন করি না, আমি স্বীকার করি না, সুতরাং আমি এই সুবিধাটা গ্রহণ করব না, সেটি কিন্তু করলাম না। এখন রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখবে কি রাখবে না এটা বিএনপির ব্যাপার। বিএনপি মেজরিটি পেয়েছে, বিএনপি একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই আমি বিএনপি করি না, তারপরে আমি বলতে পারি বিএনপির নিশ্চয়ই কতগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সম্ভবত সে সেই বিষয়গুলোকে বিবেচনা রাখবে। রাষ্ট্র পরিচালনা করা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না, টকশোতে কথা বলা আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না। নিশ্চয়ই যে দলগুলো যখন পাবলিকের সামনে আসে, নির্বাচনে আসে, তাকে অনেকগুলো দিক বিবেচনা করে কথা বলতে হয়, তার কর্মীদের সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, ভোটারের সেন্টিমেন্ট, এবং সেই কারণে অনেক সময় তার যে ফিলোসফিকে সে যে ওন করে সেই ফিলোসফির জায়গায়ও কখনো কখনো তাকে রিথিঙ্ক করতে হয়, তার এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হয়। সুতরাং বিএনপি ঠিক করবে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে করি যে পাবলিকের যেহেতু মেজরিটি সে পেয়েছে, জনসমর্থন সে পেয়েছে, সেই ঠিক করুক যে কিভাবে সে আগামীতে রাষ্ট্রটা চালাতে চায়। অসংখ্য ধন্যবাদ।